যুদ্ধবিরতির মেয়াদ 2 মাস বাড়াতে যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা চূড়ান্ত অনুমোদন দেননি ট্রাম্প। তেহরানের ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার আড়ালে লেবাননে ইসরায়েলের গণহত্যা, বৈরুতে ভয়াবহ হামলা, দখলদার বাহিনীর ড্রোনের আঘাতে নারী শিশুসহ 4 বাংলাদেশি আহত। অবরুদ্ধ গাজার 70% এলাকা দখলের নির্দেশ নেতানিয়াহুর। সমালোচনার ঝড়, যুদ্ধকালীন সেনাদের যৌন সহিংসতার দায়ে ইসরায়েলকে কালো তালিকাভুক্ত করল জাতিসংঘ। এবং যুক্তরাষ্ট্রের রকেটের ইঞ্জিন পরীক্ষার সময় ভয়াবহ বিস্ফোরণ, যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা, তদন্তের ঘোষণা মহাকাশ গবেষণা সংস্থা ব্লু অরিজিনের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি তাজমিলা খান। চলমান যুদ্ধবিরতির মেয়াদ 60 দিন বাড়ানোর বিষয়ে সমঝোতায় পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান। তবে এখনও চূড়ান্ত অনুমোদন দেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা খামেনি বলেছেন, কোনোভাবেই ইরানিদের দুর্বল করতে পারবে না ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। চলমান উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের আরও একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান। এদিকে ইরানের হরমুজ প্রণালী পরিচালনাকারী কর্তৃপক্ষের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার রক্তক্ষয়ী যুদ্ধ থামাতে পর্দার আড়ালে চলছে কূটনৈতিক তৎপরতা। দুই পক্ষই 60 দিনের যুদ্ধবিরতি বাড়াতে একটি খসড়া সমঝোতা স্মারকে সম্মত হয়েছে বলে হোয়াইট হাউস সূত্র নিশ্চিত করেছে। মার্কিন কর্মকর্তাদের তথ্য অনুযায়ী 60 দিনের এই সমঝোতা স্মারকের মধ্যে রয়েছে হরমুজ প্রণালী দিয়ে টোল আদায় ছাড়াই বাণিজ্যিক জাহাজ চলাচল শুরু করা, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ তুলে নেওয়া, ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি না করার অঙ্গীকার। সংলাপের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইরানের $12 বিলিয়ন জব্দ করা অর্থ ফেরত দেওয়ার বিষয়েও আলোচনা হবে। ইরান যাতে পণ্য ও মানবিক সহায়তা পেতে পারে সেজন্য একটি বিশেষ কার্যপদ্ধতি নিয়েও আলোচনার কথা রয়েছে। এছাড়া সমঝোতা স্মারকে লেবাননে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যকার যুদ্ধ বন্ধ করার বিষয়টিও উল্লেখ রয়েছে। তবে বিষয়টি চূড়ান্ত পর্যায়ের কাছাকাছি থাকার এই সময়েও গত 48 ঘন্টায় হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুটি সংঘর্ষের খবর পাওয়া গেছে। এই শান্তি প্রস্তাবের আলোর মুখ দেখা এখনও নির্ভর করছে ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের ওপর। ট্রাম্পের স্পষ্ট বার্তা, ইরানকে পরমাণু অস্ত্রের মোহ ছাড়তে হবে এবং আন্তর্জাতিক জলসীমায় নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। যদিও ইরানের বন্দর আব্বাসে যুক্তরাষ্ট্রের হামলা এবং কুয়েতের মার্কিন ঘাঁটিতে আইআরজিসির পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ যুদ্ধবিরতির ভঙ্গুর করে তুলেছে। এর মধ্যেই নির্দিষ্ট লক্ষ্যবস্তুকে টার্গেট করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে বুশাহরে আরও একটি মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি করেছে ইরান, যদিও তা অস্বীকার করেছে পেন্টাগন। এদিকে হরমুজ প্রণালীতে যদি কোনো ধরনের টোল ব্যবস্থা চালু করা বা সহায়তা করা হয় তাহলে ওমানের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। এক সংবাদ সম্মেলনে মার্কিন অর্থমন্ত্রী বলেন, হরমুজ প্রণালীতে কোনো ধরনের টোল আরোপের প্রচেষ্টা যুক্তরাষ্ট্র সরকার কোনোভাবেই সহ্য করবে না। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে যুদ্ধের কারণে টানা 4 মাস বিচ্ছিন্ন থাকার পর ইরানে ইন্টারনেট সংযোগ সচল হয়েছে। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের নির্দেশে আন্তর্জাতিক ইন্টারনেট সেবা পুনরায় চালু হয়, স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ মানুষ। তবে দীর্ঘ ব্ল্যাকআউটের ফলে হওয়া বিশাল অর্থনৈতিক ও প্রযুক্তিগত ক্ষয়ক্ষতির হিসাব কষছেন ইরানিরা। অবশেষে ইরানে চালু হলো ইন্টারনেট। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে যুদ্ধের সময় ইন্টারনেট ব্ল্যাকআউটের কারণে গোটা বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে ইরানিরা। দীর্ঘদিন পর বুধবার ইন্টারনেট সংযোগ ফিরে পেয়ে আনন্দ প্রকাশ করেছেন দেশটির তরুণরা। একই সঙ্গে ক্ষয়ক্ষতির হিসাবও কষছেন তারা। অবশেষে অনেকদিন পর আমি অ্যাপ্লিকেশনগুলোতে প্রবেশ করে কিছু কাজ করতে পেরেছি। গত 4 মাসে আমরা সম্ভবত 10 বছর পিছিয়ে গেছি। কিছু ইরানি অ্যাপ্লিকেশন ব্যবহার করা সত্যি খুব কঠিন ছিল। বিপুল পরিমাণ ডেটা স্থানান্তর করা অসম্ভব ছিল, তাই আমাদের অনেক সমস্যায় পড়তে হয়েছে। কিন্তু গত রাত থেকে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর সাথে আবার যোগাযোগ করতে পারছি। পাশাপাশি কাজও কিছুটা দ্রুত হচ্ছে। প্রায় 90 দিনের ব্ল্যাক আউটের পর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আন্তর্জাতিক ইন্টারনেট সেবা পুনরায় চালু করার নির্দেশ দেন। তার নির্দেশের পরই দেশটিতে চালু হলো ইন্টারনেট।
দেশব্যাপী সরকার বিরোধী বিক্ষোভ দমনের অংশ হিসেবে জানুয়ারি মাসের 8 তারিখ থেকে প্রথম দফা ইন্টারনেট ব্ল্যাকআউট জারি করে ইরান কর্তৃপক্ষ। 28 ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিমান হামলা শুরু হওয়ার পর আবারও নতুন করে ব্ল্যাকআউট চালু করা হয়। শেখ সাদি মারজান, সময় সংবাদ। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার আড়ালে লেবাননে রীতিমতো গণহত্যা চালাচ্ছে দখলদার ইসরায়েল। সীমান্তে স্থল অভিযানের পাশাপাশি রাজধানী বৈরুত সহ বিভিন্ন জায়গায় চলছে নির্বিচার বোমাবর্ষণ। অন্যদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ড্রোন শক্তির মুখে দিশেহারা হয়ে পড়েছে ইসরায়েলি বাহিনী। হিজবুল্লাহর একের পর এক ড্রোনের আঘাতে হতাহত হচ্ছেন ইসরায়েলি সেনারাও। যুদ্ধবিরতি ঘোষণার পরও লেবানন সীমান্তে থামেনি ইসরায়েলের আগ্রাসন। বৃহস্পতিবার বৈরুতের দক্ষিণ শহরতলি এলাকায় বিমান হামলা চালায় দখলদার বাহিনী। কয়েক সপ্তাহের মধ্যে বৈরুতের কাছে এটি প্রথম হামলা। ইসরায়েলের দাবি, ইরান ও হিজবুল্লাহপন্থী মিলিশিয়া জোট ইমাম হোসেন ডিভিশনের ক্ষেপণাস্ত্র শাখার প্রধান আলী আল হুসাইনিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা। তবে এ বিষয়ে হিজবুল্লাহ বা ইরানের পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি। হামলার পাশাপাশি লেবাননের দক্ষিণাঞ্চলে চলছে উচ্ছেদ অভিযান। নতুন করে বেশ কয়েকটি এলাকার বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে নেতানিয়াহু বাহিনী। এতে বাড়ছে গৃহহারা মানুষের সংখ্যা। বিনা কারণে বেসামরিক নাগরিকদের ওপর ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। এদিকে হিজবুল্লাহ ড্রোন সক্ষমতার কাছে রীতিমতো কোণঠাসা হয়ে পড়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। একের পর এক সশস্ত্র ড্রোনের আঘাত ঠেকাতে ব্যর্থ হচ্ছে তেল আবিবের প্রতিরক্ষা ব্যবস্থা। লেবাননের দক্ষিণাঞ্চল ও উত্তর ইসরায়েলে হিজবুল্লাহ ড্রোনের আঘাতে নিয়মিত প্রাণ হারাচ্ছেন ইসরায়েলি সেনারা। সবশেষ আরও এক সেনার মৃত্যুর খবর নিশ্চিত করেছে তেল আবিব। সামরিক বিশ্লেষকদের মতে এই ড্রোন হামলা থামাতে না পেরে মরিয়া হয়ে নির্বিচারে ও অতিরিক্ত শক্তি প্রয়োগ করছে ইসরায়েল। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় 2 শিশুসহ 4 বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার দক্ষিণ লেবাননের নাবাতিয়া জেলার জিপশিত এলাকায় এ হামলার ঘটনা ঘটে। মোটরসাইকেলে করে বাজার শেষে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন তারা। ঘটনার সত্যতা নিশ্চিত করে লেবাননের বাংলাদেশ দূতাবাস জানিয়েছেন, আহতদের মধ্যে জিনা আক্তারের গ্রামের বাড়ি নরসিংদী জেলার মনোহরদী উপজেলায়। অন্যদিকে অপর বাংলাদেশি মোহাম্মদ মমিন মিয়ার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবায়। অবরুদ্ধ গাজায় আরও আগ্রাসী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। উপত্যকার 70% এলাকা দখলের নির্দেশ দিয়েছেন তিনি। বর্তমানে উপকূলীয় এই ভূখণ্ডের প্রায় 64% ইসরায়েলি বাহিনীর কবজায় রয়েছে। এদিকে ইসরায়েলকে যুদ্ধকালীন যৌন সহিংসতার দায়ে কালো তালিকাভুক্ত করেছে জাতিসংঘ। এর জেরে সংস্থাটির সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করার ঘোষণা দিয়েছে ইসরায়েলি দূত। যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় চলছে নির্বিচার বোমাবর্ষণ। প্রতিদিনই ধ্বংস করে দেওয়া হচ্ছে একের পর এক আবাসিক ভবন। দখলদার বাহিনীর আগ্রাসন থেকে রেহাই পাচ্ছে না অস্থায়ী আশ্রয়কেন্দ্র। শুক্রবার রাতেও গাজা সিটির একটি শরণার্থী শিবিরে ভয়াবহ হামলা চালায় ইসরায়েলি বাহিনী। মুহূর্তেই ধ্বংস হয়ে যায় সবকিছু। ভবনের নিচে আটকা পড়েন বহু ফিলিস্তিনি। অবরুদ্ধ উপত্যকার বড় অংশ ধ্বংসস্তূপে পরিণত করার পরও আগ্রাসনের মাত্রা আরও বাড়ানোর ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। অধিকৃত পশ্চিম তীরের একটি অবৈধ ইসরায়েলি বসতিতে আয়োজিত কনফারেন্সে তিনি জানান, গাজার নিয়ন্ত্রণ ধাপে ধাপে 70% উন্নতি করার জন্য সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন তিনি। আমরা বর্তমানে হামাসকে 4 দিক থেকে চেপে ধরছি। এখন গাজা উপত্যকার 60% এলাকা নিয়ন্ত্রণ করছি। প্রথমে 50% ছিলাম, এরপর 60% এসেছি। আমার নির্দেশ হলো সামনে এগিয়ে যাওয়া। প্রথমত 70%, এটা দিয়ে শুরু করা যাক। আমরা সব দিক থেকে তাদের উপর চাপ সৃষ্টি করছি। এদিকে গাজায় ইসরায়েলি বাহিনীর চালানো ভয়াবহ অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নিচ্ছে জাতিসংঘ। ফিলিস্তিনি নারী, পুরুষ ও শিশুদের উপর পদ্ধতিগত এবং ব্যাপক আকারে যৌন সহিংসতা চালানোর অভিযোগে ইসরায়েলকে কালো তালিকাভুক্ত করেছে সংস্থাটি। জাতিসংঘের এই কঠোর পদক্ষেপের প্রতিক্রিয়া হিসেবে চরম ক্ষোভ প্রকাশ করেছে তেল আবিব। সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেসের এই সিদ্ধান্তের পর জাতিসংঘের সাথে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করার ঘোষণা দিয়েছেন ইসরায়েলি দূত। তবে মানবাধিকার সংস্থাগুলোর দাবি, ইসরায়েলি ডিটেনশন সেন্টারগুলোতে বন্দী ফিলিস্তিনিদের ওপর এমন পাশবিক ও পদ্ধতিগত যৌন নির্যাতন নিয়মিত ঘটনা, যা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন।
শুধু জাতিসংঘই নয়, পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর নির্যাতনের দায়ে 4টি সংস্থা ও 3 ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এই তালিকায় চরমপন্থী ইসরায়েলি বসতি স্থাপনকারী এবং তাদের সমর্থনকারী সংগঠনগুলো অন্তর্ভুক্ত রয়েছে। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। আজ পবিত্র 12 জিলহজ, হজের 5ম দিন। আজকের দিনটি হাজিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজই মিনায় অবস্থান ও কঙ্কর নিক্ষেপের শেষ দিন। নিয়মানুযায়ী আজ সূর্য ঢলে পড়ার পর ছোট, মধ্যম ও বড় এই 3 জামারায় ধারাবাহিকভাবে 7টি করে মোট 21টি পাথর নিক্ষেপ করবেন আল্লাহর মেহমানরা। এরপর সূর্যাস্তের আগেই মিনার সীমানা ত্যাগ করবেন তারা। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন মুফতি আব্দুল্লাহ তামিম। 11 জিলহজের মতো আজ 12 জিলহজও মিনায় হাজিদের প্রধান কাজ শয়তানকে পাথর নিক্ষেপ করা। দুপুরের পর থেকে শুরু করে সূর্যাস্তের পূর্ব পর্যন্ত সময়ের মধ্যে ছোট, মধ্যম ও বড় এই 3 শয়তানকে লক্ষ্য করে পাথর ছুঁড়ে মারেন আল্লাহর মেহমানরা। আল্লাহর বরত্ব ও তাকবীর ধ্বনিতে আজ শেষবারের মতো মুখরিত হয়ে ওঠে পুরো জামারা প্রাঙ্গণ। বিধান অনুযায়ী আজ পাথর নিক্ষেপ শেষ করে সূর্যাস্তের আগেই হাজিদের মিনার সীমানা ত্যাগ করতে হয়। ঐতিহাসিক এই তাবুর শহরে দীর্ঘ 5 দিন গভীর ইবাদত, বন্দিগি, জিকির, আজকার আর গুনাহ মাফের আকুল মুনাজাত শেষে বিদায়ের এক আবেগঘন পরিবেশ তৈরি হয় মিনার প্রতিটি কোণে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের এই দিনগুলোর গুরুত্ব সম্পর্কে উম্মাহকে সচেতন করেছেন। এই দিনগুলোতে বাইতুল্লাহর চারপাশে প্রতিটি আমলই মূলত আল্লাহর জিকির ও তার একাত্মবাদকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠা করার একটি জীবন্ত স্মারক। আর সেই আলোকেই নিজেদের জীবনকে নতুন করে সাজানোর দীক্ষা নেন বিশ্ব মুসলিম। শয়তানের সব কুপ্ররোচনাকে পায়ে ঠেলে আত্মশুদ্ধির এক মহাসাগর বুকে নিয়ে দলে দলে হাজিরা এবার মিনা থেকে ফিরতে শুরু করেছেন মক্কার পবিত্র চত্বরে। আল্লাহর জিকিরে সিক্ত হৃদয় আর কবুল হজের আশা নিয়ে সম্পন্ন হচ্ছে 12 জিলহজের এই পুণ্যময় আমল। মিনা ত্যাগের পর হাজিদের পরবর্তী ও শেষ কাজ হলো পবিত্র কাবা শরীফে গিয়ে তাওয়াফে বিদা বা বিদায়ী তাওয়াফ সম্পন্ন করা, যার মাধ্যমে শেষ হবে হজের আনুষ্ঠানিকতা। আজ 12 জিলহজ, হজের আনুষ্ঠানিকতার একদম শেষ দিন। আজ হজ যাত্রীরা ছোট জামারা, মাঝারি জামারা এবং বড় জামারায় পাথর নিক্ষেপ করে হজের আনুষ্ঠানিকতা শেষ করবেন। বাংলাদেশি হজ যাত্রীরা আগামী 30শে মে তাদের ফ্লাইট শুরু হবে এবং বিদায়ী তাওয়াফের মাধ্যমে হজ সম্পন্ন করে তারা নিজ নিজ গন্তব্যে এবং নিজ নিজ দেশে ফিরে যাওয়া শুরু করবেন। মুফতি আব্দুল্লাহ তামিম, সময় সংবাদ, জামারাত, সৌদি আরব। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপে পেড সাবস্ক্রিপশন প্ল্যান ঘোষণা মেটার। বাড়তি ফিচারের জন্য গুনতে হবে ডলার। মূল সেবা আগের মতোই থাকবে বিনামূল্যে। ইঞ্জিন পরীক্ষার সময় জেফ বেজোসের মহাকাশ গবেষণা সংস্থা ব্লু অরিজিনের রকেট বিস্ফোরিত হয়েছে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ ক্যানভেরালে বৃহস্পতিবার এই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণে রকেটটি পুরোপুরি ধ্বংস হয়ে গেলেও এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পরীক্ষামূলক উড্ডয়নের ঠিক আগ মুহূর্তে 321 ফুট উচ্চতার রকেটটির নিচের অংশ থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখা যায়। এক পর্যায়ে ভয়াবহ বিস্ফোরণ হয়। ঘটনার পরপরই ব্লু অরিজিনের পক্ষ থেকে এটিকে যান্ত্রিক ত্রুটি হিসেবে উল্লেখ করে তদন্তের ঘোষণা দেওয়া হয়েছে। সংস্থাটির প্রতিষ্ঠাতা জেফ বেজোস এক বিবৃতিতে জানান, তারা দ্রুতই এই ধাক্কা কাটিয়ে উঠে নতুন করে কাজ শুরু করবেন। এর আগে গত মাসেও এই রকেটটি একটি যোগাযোগ উপগ্রহ থেকে কক্ষপথে পাঠাতে ব্যর্থ হয়েছিল। যুক্তরাষ্ট্রের টেক্সাসে গ্যাস বিস্ফোরণে অন্তত 3 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 2 নারী ও 1 শিশু রয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে ডালাসের এক ক্লিফ এলাকায় একটি অ্যাপার্টমেন্ট ভবনে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয় গণমাধ্যম বলছে, গ্যাস লিকের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। এর কিছুক্ষণ পরে বিকট শব্দে বিস্ফোরিত হয় এবং আগুন ছড়িয়ে পড়ে গোটা ভবনে। বিস্ফোরণের পর ভবনটির বড় অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়। দমকল বিভাগের সদস্যরা ধ্বংসস্তূপে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নির্মাণ কাজের সময় গ্যাস পাইপলাইনে ক্ষতির কারণেই এ বিস্ফোরণ ঘটেছে। ঘটনার তদন্তে দল পাঠিয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড NTSB।
বিশ্বের প্রতি ১৩টি দেশের একটি বর্তমানে রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধের হুমকিতে। মানে বিশ্বের মোট জনসংখ্যার প্রতি ১১ জনের মধ্যে একজনকে যুদ্ধের ঝুঁকিতে ফেলেছেন তিনি। মার্কিন প্রেসিডেন্টের এমন বৈরী পররাষ্ট্রনীতি এখন আন্তর্জাতিক মহলে এক নতুন বিতর্কের জন্ম দিয়েছে। নতুন করে বন্ধুরাষ্ট্র ওমানের ওপর ট্রাম্পের হুমকির পরেই নেটিজেনদের মধ্যে উঠেছে সমালোচনার ঝড়। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল নৌপথ হরমুজ প্রণালী প্রতিদিন বিশ্ব বাজারের প্রায় ২০% জ্বালানি তেল এই রুট দিয়ে পরিবাহিত হয়। গত ফেব্রুয়ারির শেষ দিক থেকে শুরু হওয়া মার্কিন ইসরায়েল ও ইরান যুদ্ধের জেরে অচল হয়ে পড়ে এই প্রণালী। সম্প্রতি ইরানি গণমাধ্যমে খবর আসে ওমানকে সঙ্গে নিয়ে এই আন্তর্জাতিক জলসীমার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং শুল্ক আদায়ের একটি খসড়া চুক্তি করেছে তেহরান। এই খবরটি সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েন মার্কিন প্রেসিডেন্ট। হোয়াইট হাউসে মন্ত্রিসভার বৈঠকে ট্রাম্পকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি অত্যন্ত কঠোর ভাষায় ওমানকে সতর্ক করেন। বলেন, হরমুজ প্রণালী সম্পূর্ণ আন্তর্জাতিক জলসীমার একটি অংশ এবং এটি সবার জন্য উন্মুক্ত থাকবে। কোনো দেশকে এর নিয়ন্ত্রণ নিতে দেয়া হবে না। ওমানকে অন্য সবার মতোই নিয়ম মেনে চলতে হবে, অন্যথায় তাদের উড়িয়ে দেয়া হবে বলে হুঁশিয়ারি দেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ২০০ বছরের পুরনো বিশ্বস্ত কৌশলগত মিত্রের বিরুদ্ধে ট্রাম্পের এমন আকস্মিক যুদ্ধংদেহী মনোভাব মার্কিন প্রশাসন ও বৈশ্বিক গণমাধ্যমকে স্তম্ভিত করে দিয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের একটি অংশ ধারণা করছেন ৭৯ বছর বয়সী ট্রাম্প হয়তো ভুলবশত ইরানের জায়গায় ওমানের নাম উচ্চারণ করেছেন, কারণ এর আগেও তিনি ইরানের সঙ্গে ভেনেজুয়েলাকে গুলিয়ে ফেলেছিলেন। তবে তাৎক্ষণিকভাবে হোয়াইট হাউস কিংবা মার্কিন পররাষ্ট্র দপ্তর ট্রাম্পের এই বক্তব্যের কোনো ব্যাখ্যা দেয়নি। সামাজিক মাধ্যমে তার বক্তব্যের মূল ভিডিও এবং অনুলিপি প্রকাশ করেছে। এই ঘটনাটি মূলত ট্রাম্পের সুপরিচিত ম্যাডম্যান থিওরি বা খামখেয়ালি পররাষ্ট্রনীতিরই বহিঃপ্রকাশ, যা দিয়েই তিনি প্রতিপক্ষকে তটস্থ রাখতে ভালোবাসেন। সবশেষ পরিসংখ্যান অনুযায়ী ডোনাল্ড ট্রাম্প তার ২ মেয়াদে বিশ্বের অন্তত ১৫টি দেশকে হয় আক্রমণ করেছেন নয়তো আক্রমণের হুমকি দিয়েছেন, যা বিশ্বের মোট জনসংখ্যার প্রতি ১১ জনের মধ্যে একজনকে যুদ্ধের ঝুঁকিতে ফেলেছে। মানে বিশ্বের ১৩টি দেশের একটি দেশ বর্তমানে রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধের হুমকিতে। শান্তি চুক্তির আলোচনার মধ্যেই ওমানকে দেয়া এই নজিরবিহীন হুমকি মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতিকে আরও জটিল এবং জ্বালানি বাজারকে নতুন করে অস্থিতিশীল করে তুলবে কিনা সেটাই দেখার বিষয় বলে মনে করেন বিশ্লেষকরা। নাদিম মারজান, সময় সংবাদ। ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপে পেইড সাবস্ক্রিপশন প্ল্যান চালুর ঘোষণা দিয়েছে মেটা। ফলে সাধারণ ইউজারদের তুলনায় অনেক বেশি ফিচারের সুবিধা পাবেন সাবস্ক্রিপশন নেওয়া ব্যবহারকারীরা। যদিও মেটা জানিয়েছে মূল অ্যাপ ও সেবা আগের মতোই বিনামূল্যে ব্যবহার করা যাবে। প্রতিষ্ঠানটির এমন পদক্ষেপ গ্রাহকদের উপর প্রভাব ফেলবে বলে মনে করছেন প্রযুক্তিবিদরা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের পছন্দের যোগাযোগ মাধ্যম। বছরের পর বছর বিনামূল্যে পরিষেবা দিচ্ছে সামাজিক যোগাযোগের এই প্ল্যাটফর্মগুলো। এবার ডলার খরচ করেই চালাতে হবে পেইড ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ প্লাস। এতদিন বিজ্ঞাপন নির্ভর ৩টি অ্যাপ থেকেই পাওয়া যেত ফ্রি সার্ভিস। এবার আনুষ্ঠানিকভাবে পেইড সোশ্যাল মিডিয়ার যুগে পথ চলা শুরু করেছে মার্ক জাকারবার্গের সংস্থা মেটা। সাধারণ ব্যবহারকারীরা আগের মতোই হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও ফেসবুক বিনামূল্যে চালাতে পারবেন। তবে অতিরিক্ত ফিচার, উন্নত কাস্টমাইজেশন টুল, প্রিমিয়াম অভিজ্ঞতার জন্য গ্রাহককে গুনতে হবে মাসিক সাবস্ক্রিপশন ফি। এর আওতায় ব্যবহারকারীরা পাবেন এক্সক্লুসিভ ফিচার, বাড়তি নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক সুবিধা। তবে যারা প্রিমিয়াম সাবস্ক্রিপশন নেবেন তারা পাবেন অতিরিক্ত ফিচার, উন্নত প্রোডাক্টিভিটি টুল, কন্টেন্ট শেয়ার, সংযোগ ব্যবস্থাপনা এবং সৃজনশীল কাজের ক্ষেত্রেও থাকবে বাড়তি সুযোগ। হোয়াটসঅ্যাপ প্লাস, ইনস্টাগ্রাম প্লাস ও ফেসবুক প্লাস প্ল্যানের পাশাপাশি আলাদা এআই ভিত্তিক সাবস্ক্রিপশন ও কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য বিশেষ টুল চালু করেছে মেটা। ইনস্টাগ্রাম, ফেসবুক ও হোয়াটসঅ্যাপ প্রতিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন সুবিধা আলাদা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে প্রতিষ্ঠানটি। লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক সময় আরও থাকছে। দক্ষিণ কোরিয়ায় মানুষের সঙ্গে র্যাম্পে হাঁটল রোবট। প্রযুক্তি ও শিল্প সমন্বয়ে ফ্যাশন শোর ব্যতিক্রমী আয়োজন, মুগ্ধ দর্শকরা।
আফগানিস্তানকে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেবে রাশিয়া। মস্কোয় আন্তর্জাতিক নিরাপত্তা ফোরামে সামরিক প্রযুক্তিগত সহযোগিতা চুক্তিতে সই করেছে দেশ দুটি। তালেবান শাসিত কাবুলের সঙ্গে মস্কোর ক্রমবর্ধমান দ্বিপাক্ষিক সম্পর্কের অংশ হিসেবে এই চুক্তি সম্পন্ন হলো। একই সঙ্গে আফগানিস্তানের ফ্রিজ হওয়া সম্পদ অবমুক্ত করতে পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ক্রেমলিন। বিশেষ বিশ্লেষকরা বলছেন, তালেবান সরকারের সঙ্গে মস্কোর সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যেই এই পদক্ষেপ। ইউরোপ জুড়ে অস্বাভাবিক তাপপ্রবাহে বাড়ছে জনদুর্ভোগ ও উদ্বেগ। স্পেন, ইতালি ও ফ্রান্সে মে মাসে গ্রীষ্মের চূড়ান্ত সময়ের মতো তাপমাত্রা অনুভূত হচ্ছে। স্পেনের আবহাওয়া সংস্থা জানান, দেশটিতে দাবানলের ঝুঁকি বাড়ার আশঙ্কাও বাড়ছে। এদিকে আগামী 5 বছরে বৈশ্বিক তাপমাত্রা রেকর্ড ছাড়িয়ে যেতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ। বৃহস্পতিবার স্পেনের আবহাওয়া সংস্থা এমিড জানায়, দেশটিতে এমন তাপমাত্রা দেখা যাচ্ছে যা সাধারণত জুলাই আগস্ট মাসে অনুভূত হয়। কিছু এলাকায় তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছে এবং অস্বাভাবিক গরম অনুভূতি হচ্ছে রাতেও। সংস্থাটি জানায়, পরিস্থিতিকে আনুষ্ঠানিকভাবে তাপপ্রবাহ বলা না হলেও বাস্তবে তা গ্রীষ্মের চূড়ান্ত সময়ের মতো। একই সঙ্গে স্পেনের দাবানলের ঝুঁকি বাড়ারও আশঙ্কা করছে সংস্থাটি। ইতালিতেও বছরের প্রথম বড় তাপপ্রবাহে জনজীবনে অস্বস্তি নেমে এসেছে। রাজধানীর রোমে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের ফোয়ারার পাশে ভিড় করতে দেখা গেছে। উত্তর ও মধ্যাঞ্চলের কয়েকটি শহরে তাপমাত্রা পৌঁছেছে 35 ডিগ্রির কাছাকাছি। পরিস্থিতি মোকাবেলায় রোমের মেয়র নির্মাণ ও কৃষি খাতের শ্রমিকদের দিনের সবচেয়ে গরম সময়ে ঠান্ডা স্থানে বিরতির ব্যবস্থা নিশ্চিত করতে নিয়োগদাতাদের নির্দেশ দিয়েছেন। ফ্রান্সের বোর্দো শহরেও প্রচণ্ড গরমের মধ্যে শ্রমিকদের কাজ চালিয়ে যেতে হয়েছে। প্রায় 36 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সড়ক নির্মাণ শ্রমিকরা চরম ক্লান্তি, পানি শূন্যতার ঝুঁকির কথা জানান। গরম মোকাবেলায় বিভিন্ন নির্মাণ প্রতিষ্ঠান কাজের সময়সূচি পরিবর্তন এবং শ্রমিকদের জন্য অতিরিক্ত পানির ব্যবস্থা করার মতো পদক্ষেপ নিয়েছে। এদিকে জাতিসংঘের আবহাওয়া সংস্থা ও যুক্তরাজ্যের মেট অফিসের নতুন প্রতিবেদনে সতর্ক করা হয়েছে, আগামী 5 বছরে বৈশ্বিক গড় তাপমাত্রা রেকর্ডের কাছাকাছি পৌঁছতে পারে। বিশেষ করে আর্কটিক অঞ্চলের শীতকালীন তাপমাত্রা বৈশ্বিক গড়ের তুলনায় 3.5 গুণ বেশি বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। একই সঙ্গে চলতি বছরের শেষ দিকে শক্তিশালী এলো নিলো পরিস্থিতি তৈরি হয়ে 2027 সাল পর্যন্ত বৈশ্বিক তাপমাত্রা আরও বাড়িয়ে দিতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। শিউলি রোসা, সময় সংবাদ। ভারতের হিমাচল প্রদেশের বনাঞ্চলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার বৈলাওগঞ্জ এলাকায় বনভূমিতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ব্রিটিশ আমলের একটি ঐতিহাসিক কবরস্থানও। স্থানীয় দমকল কর্মকর্তারা জানিয়েছেন, তীব্র গরম ও শুষ্ক আবহাওয়ার কারণে এই অঞ্চলে বনে আগুনের ঝুঁকি বেড়েছে। আগুন নিয়ন্ত্রণে দমকল কর্মীরা কাজ চালিয়ে যাচ্ছেন। ভারতের সাধারণত মার্চের মাঝামাঝি থেকে তাপমাত্রা বাড়তে শুরু করলে আগুনের ঘটনা বাড়ে এবং জুনে বর্ষা শুরু হওয়ার আগ পর্যন্ত বিভিন্ন বনাঞ্চলে এমন দাবানলের ঘটনা প্রায় হয়। ভারতের উত্তরপ্রদেশে ঝড়ের সময় নির্মাণাধীন একটি সেতু ধসে অন্তত 6 শ্রমিক নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার রাত 2টার দিকে এই ঘটনা ঘটে। কয়েকজন শ্রমিক ধ্বংসস্তূপের নিচে আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে স্থানীয় কর্তৃপক্ষ। রাজ্যের হামিরপুরে বেতুয়া নদীর ওপর সেতুটি নির্মাণ করা হচ্ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ তীব্র ঝড় ও ভারী বৃষ্টি শুরু হলে সেতুর বড় একটি স্ল্যাব ও কয়েকটি পিলার ভেঙে পড়ে। দুর্ঘটনার আসল কারণে জানতে শুরু হয়েছে তদন্ত। দুর্ঘটনায় শোক প্রকাশ করেছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। দক্ষিণ আফ্রিকার ব্লুমফন্টেনে ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় চরম আতঙ্কের মধ্যে রয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। গেল সোমবার রাতে দক্ষিণ আফ্রিকার ব্লুমফন্টেনে হামলার শিকার হন বাংলাদেশি মালিকানাধীন শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান। এ ঘটনায় বৃহস্পতিবার ক্ষতিগ্রস্ত প্রবাসীদের ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেন আফ্রিকায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহ আহমেদ শফি। একই দিন বিকেলে ব্লুমফন্টেন শহরে স্থানীয় সময় বিকেল 3:30টায় বাংলাদেশি ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিতে প্রাদেশিক পুলিশ কমিশনার লেফটেন্যান্ট জেনারেল থাবাং সোলির সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশি নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা বাহিনীকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান রাষ্ট্রদূত।
ইউরোপীয় ইউনিয়নের সম্ভাব্য নতুন বাণিজ্যিক পদক্ষেপের সমালোচনা করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে মুখপাত্র মাও নিং বলেন, এ ধরনের ব্যবস্থা দীর্ঘমেয়াদে বৈশ্বিক প্রতিযোগিতা দুর্বল করবে এবং শেষ পর্যন্ত ভারসাম্যহীন বাণিজ্য সম্পর্ক তৈরি করবে। ইউরোপীয় ইউনিয়নকে চীনের সঙ্গে বাণিজ্য করতে কেউ বাধা করেনি জানিয়ে তিনি সতর্ক করেন, চীন তার বৈধ সংস্কার ও স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেবে বলে জানান তিনি। দীর্ঘদিন ধরে ইউরোপীয় ইউনিয়ন চীনের বিরুদ্ধে রাষ্ট্রীয় ভর্তুকি, বাজারে প্রবেশে বাধা এবং প্রতিযোগিতা বিকৃত করার মতো নীতির অভিযোগ তুলে আসছে। দক্ষিণ কোরিয়ার সেউলে র্যাম্পে একসঙ্গে হাঁটলেও মানুষ ও রোবট মডেল। ফ্যাশন শোর এই ব্যতিক্রমী আয়োজনে প্রযুক্তি ও শিল্প একসঙ্গে মিশে তৈরি করেছে ভবিষ্যতের এক কল্পচিত্র। আয়োজকদের মতে এটি এমন এক বিশ্বের ইঙ্গিত যেখানে মানুষ ও রোবট প্রতিযোগী নয়, বরং সহাবস্থানের অংশীদার হবে। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলে এক অভিনব ফ্যাশন শোতে র্যাম্পে দেখা গেছে রোবট ও মানব মডেলদের একসঙ্গে হাঁটা। স্থানীয় সময় বৃহস্পতিবার প্রযুক্তি প্রতিষ্ঠান গ্যালাক্সি কর্পোরেশনের আয়োজিত ফিজিক্যাল এআই ফ্যাশন শোতে রোবটরা মানব মডেলদের সঙ্গে সমন্বিত পোশাকে অংশ নেয়। পুরো আয়োজনটি অনুষ্ঠিত হয় সিওলের গ্যালাক্সি রোবট পার্কে। সেখানে ফ্যাশন ও রোবোটিক্সের মিশ্রণ দর্শকদের সামনে এক ভিন্ন অভিজ্ঞতা তুলে ধরে। শোয়ের একটি অংশে ক্যাপ পরা রোবটরা র্যাম্পে হাঁটার পর মডেলরা সেই ক্যাপ খুলে পোশাকগুলো প্রকাশ করেন। এরপর একই পোশাকে মানুষ ও রোবট একসঙ্গে র্যাম্পে হাঁটে এবং সমন্বিত কোরিওগ্রাফিতেও অংশ নেয়। এই দৃশ্যগুলো ফ্যাশন শোকে একটি পারফরম্যান্স আর্টের রূপ দেয়। এতে প্রযুক্তি ও সৃজনশীলতা একসঙ্গে মিশে যায়। আমি বিশ্বাস করি একদিন মানুষ রোবট অনুপ্রাণিত ফ্যাশন করবে, আর একইভাবে রোবটও মানুষের অনুপ্রেরণায় তৈরি রোবোটিক ফ্যাশন করবে। এই কারণেই এই শো করেছি, কারণ আমরা এমন একটি ভবিষ্যৎ গড়ে তুলতে সাহায্য করতে চাই। এই আয়োজনের লক্ষ্য রোবটকে মানুষের আবেগ ও সৃজনশীলতার সহচর হিসেবে তুলে ধরা। আয়োজকদের মতে এই ফিজিক্যাল এআই ধারণা ভবিষ্যতের এমন এক সমাজের ইঙ্গিত দেয় যেখানে প্রযুক্তি ও মানব অভিজ্ঞতা একে অপরের পরিপূরক হয়ে উঠবে। শিউলি রোসা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। যুদ্ধবিরতির মেয়াদ 2 মাস বাড়াতে যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা, চূড়ান্ত অনুমোদন দেননি ট্রাম্প। তেহরানের ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার আড়ালে লেবাননে ইসরায়েলে গণহত্যা, বৈরুতে ভয়াবহ হামলা, দখলদার বাহিনীর ড্রোনের আঘাতে নারী শিশুসহ 4 বাংলাদেশি আহত। এবং যুক্তরাষ্ট্রের রকেটের ইঞ্জিন পরীক্ষার সময় ভয়াবহ বিস্ফোরণ, যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা, তদন্তের ঘোষণা মহাকাশ গবেষণা সংস্থা ব্লু অরিজিনের। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর বিকেল 5টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন আলিশা ইসলাম। ধন্যবাদ তাজমিলা। বিকেল 5টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।